আমাদের দেশের আদালতের তার দুর্ভাগ্য যে এই চোরগুলো প্রতিদিন আদালতে গিয়ে মামলা করে। চুরি বলে হলো না, দুর্নীতি বলে হলো না, তিলোত্তমা বলে হলো না। এখন নরেন্দ্র মোদীদের কাছে ওই মন্দির মসজিদ ছাড়া আর কোনো অপশান নেই। নরেন্দ্র মোদীদের, সুকান্ত মজুমদারদের দলের একটা স্লোগান আছে। স্লোগানটা কি? এক দল, এক নেতা, এক ধর্ম, এক দেবতা, এক জাত। আর আসলে ওদের স্লোগানটা হচ্ছে এক চোর এক চাঁদা। ওরা যে পরিমাণে মিথ্যা কথা বলেছে এই গত 3 মাস ধরে, ডাক্তারের মুখে এরকম মিথ্যা কথা মানে ভাবা যায় না। আবাস যোজনায় নাকি বিশাল অঙ্কের একটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি নিয়ে খোদ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে মামলা করলেন এবং সেখানে তিনি বলছেন যে সম্পূর্ণ যে আবাস যোজনার দুর্নীতির টাকা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর আবাস যোজনার ক্ষেত্রে অনেক রকম কড়াকড়ি করেছিলেন, সেই কড়াকড়িতে কোনোটাই ফল হয়নি, সবটাই নাকি ভেতরের দুর্নীতির একটা ফলাফল হয়ে দাঁড়িয়েছে। কি বলবেন? ওনার অনেক আগেই মামলাটা করা উচিত ছিল, কারণ পশ্চিমবঙ্গের যে সমস্ত বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার সমস্ত আটকে রেখেছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় কিন্তু, কারণ ওরা দাবি করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতি করছে তাই আমরা টাকা আটকে রেখেছি। তোমরা বোধহয় জানো, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার 2014 সালে এসেই পার্লামেন্টে যেটা বলেছিল সেটা হচ্ছে যে 100 দিনের কাজ আসলে মাটি খোঁড়া এবং মাটি বোজানো, এটার কোনো গুরুত্ব নেই। এবং খুব দ্রুতই এখন আমরা হিসেব করি তাহলে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আর বরাদ্দ করে না। শুধু আমাদের রাজ্য বলে নয় কিন্তু, গোটা দেশে দেখা যাচ্ছে মাত্র 42 দিনের টাকাও খরচ করছে। তার মানে 60 টাকা ও চুরি করে নিল। এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সেটা বিভিন্ন রাজ্যে, ইভেন ওদের রাজ্য, ওদের শাসিত যে রাজ্য, সেখানেও কিন্তু ওরা 100 দিনের টাকা দিচ্ছে না। তার মানে হচ্ছে যে মাত্র 42 দিনের টাকা দিয়ে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, ওদের নিজেদের রাজ্য তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সমস্ত রাজ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওরা টাকা কেটে নিচ্ছে। টাকা তোমাদের নেই, দেশের রিজার্ভ ব্যাংকের টাকায় হাত দেয় না কেউ। মানে কোনো সরকার, যত নির্লজ্জ সরকারই হোক না কেন, যত চোর সরকারই হোক না কেন, রিজার্ভ ব্যাংকের টাকায় সে হাত দেয় না। এমন এক নির্লজ্জ চোর সরকার শুভেন্দু অধিকারীদের কেন্দ্রীয় সরকার, যে রিজার্ভ ব্যাংকের টাকা প্রতিদিন সে ভাঙাচ্ছে। মানে এমন কিছু সংসার হয় না যে একেবারে মদ্যপ স্বামী, তারা প্রতিদিনই যাই যেখানেই স্ত্রী টাকা লুকিয়ে রাখুক না কেন, টাকা নিয়ে চুরি করে নিয়ে পালায়, গিয়ে মদ খেয়ে চলে আসে। তো আমাদের দেশে সরকারের অবস্থা হয়েছে এটা, রিজার্ভ ব্যাংকের টাকা নিয়ে চলে যাচ্ছে। সরকারের যে সরকারি ব্যাংক, সেই টাকা সে দিয়ে দিচ্ছে খয়রাতি করে আদানিদের। তারপরে আমার তোমার যে প্রাপ্য টাকা, আমাদের রাজ্যের যে প্রাপ্য টাকা, 100 দিনের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সে দিচ্ছে না। এবং শুধু আমার রাজ্যে না, বারবার বলছি, আমাদের দেশের বহু রাজ্যে সে দিচ্ছে না, মাত্র 42 দিনের টাকা সে দিচ্ছে। এবার আবাস যোজনাকে কেন্দ্র করে সে আবার এই ইলেকশনটা পার করার চেষ্টা করছে। ওতে তো লাভ হবে না, তুমি মামলা করো। কোথাও দেখা যাচ্ছে যে কিছু দুর্নীতি হচ্ছে, সেটা নিয়ে রাজ্য সরকারও বলছে হ্যাঁ এগুলো আমরা কড়াকড়ি করব। এবং সেটা আমাদের রাজ্যে নয়, গোটা দেশেই বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এগুলোকে কেন্দ্র করে দুর্নীতি টুকটাক হয়। কিন্তু তার মানে সেটা হচ্ছে যে আমি রাজ্যের যারা দুর্নীতি করেনি, যারা নির্দোষ, যাদের এটা প্রাপ্য, তাদের কাছ থেকে তুমি টাকা কেড়ে নিচ্ছ, সেই টাকাটা তুমি দিয়ে নিজের পকেট ভরাচ্ছ, সেই টাকাটা তুমি চুরি করে আদানিকে খয়রাতি করছো। আর আমাকে দেওয়ার সময় আনন্দবাজার পত্রিকার প্রথমে লেখা থাকছে খয়রাতি, আমার বেলায় দান, আমার বেলায় খয়রাতি। আর আদানির বেলায় ওটা কি? ভোটের জন্য তুমি খয়রাতি করো, আর টাকার জন্য আদানিকে যে খয়রাতিটা করো, দেশের টাকা, রিজার্ভ ব্যাংকের টাকা, সেটাকে কি বলে? আমাদের দেশের আদালতের তার দুর্ভাগ্য যে এই চোরগুলো প্রতিদিন আদালতে গিয়ে মামলা করে। শুভেন্দু অধিকারী আরও একটি কথা বলছেন যে বাংলায় যদি বিজেপিকে ভোট না দেওয়া হয় তাহলে অন্যান্য যে সমস্ত রাজ্যে মন্দির ভেঙে দেওয়া হয়েছে ঠিক সেরকমভাবেই নাকি বাংলায় মন্দির ভেঙে যাবে। দেখো, সেটা হচ্ছে যে চুরি বলে হলো না, দুর্নীতি বলে হলো না, তিলোত্তমা বলে হলো না,
এখন নরেন্দ্র মোদীদের কাছে ওই মন্দির মসজিদ ছাড়া আর কোনো অপশান নেই। দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে যে ওরা নেতারা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে। মিঠুন চক্রবর্তী এই বলে তো শুভেন্দু অধিকারী ওই বলে, এই নরেন্দ্র মোদী এই বলে তো অমিত শাহ ওই বলে। তো ওদের সামনে আবার ওই হিন্দু মুসলমান বলা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গ কেন, আমাদের দেশে, গোটা দেশে এবারে নরেন্দ্র মোদীকে যে তারা একেবারে মোদীর সরকার থেকে এনডিএ সরকারে নামিয়ে আনলো, ওদের এই যে আস্পর্ধা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করার যে আস্পর্ধা, তার জবাব তো মানুষ দিয়েছে। ফলত শুভেন্দু অধিকারীরা যদি আবার হিন্দু মুসলমান করে, তার জবাব কিন্তু নির্বাচনে তারা পাবে। কিন্তু মিঠুন চক্রবর্তী যে এমন উস্কানিমূলক কথা বললেন, সেই ক্ষেত্রে তিনি বলছেন যে তার কাছে নাকি মৃত্যুর হুমকি পর্যন্ত এসছে, এবং সেটা নাকি একদম সরাসরি পাকিস্তান থেকে। হ্যাঁ, মানে আমাদের দেশের যারা বিরোধী পক্ষ বা আমি তুমি, আমরা এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করিনি, তাই মিঠুন চক্রবর্তী এভাবে পার পেয়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত যখন শুভেন্দু অধিকারী বলছে, সেটা হচ্ছে যে আমার বা ওদের নেতা ওই সুকান্ত মজুমদার, সে বলছে যে আমাদের রাজ্যের পুলিশের সরকারি যে এমব্লেম সিম্বলটা সরিয়ে চটি রাখতে হবে। এই ঘটনার পর নির্বাচন কমিশন না তাদের ডেকে পাঠায়, না তাদের শাস্তি দেয়, না আমরা মিঠুন চক্রবর্তী, অমিত শাহ, এই সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে মামলা করি, না আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করি, তাই ওরা সুযোগটা পাচ্ছে। আসলে আমরা যদি ওদের নামে এফআইআরটা করতে পারতাম যে তুমি বেআইনি কথা বলছো, তাহলে ওদের স্থান কিন্তু এতদিনে জেলের পেছনে হতো। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি বলছেন যে এই যে উত্তরবঙ্গ, সেখানকার নাকি এক এবং একচ্ছত্র গুন্ডা একজনই, সেটা উদয়ন গুহ। কি বলবেন? ওই যে আমি বললাম, বারবার বলি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীদের, সুকান্ত মজুমদারদের দলের একটা স্লোগান আছে। স্লোগানটা কি? এক দল, এক নেতা, এক ধর্ম, এক দেবতা, এক জাত। আর আসলে ওদের স্লোগানটা হচ্ছে এক চোর এক চাঁদা। এক চোর এক চাঁদা। এই যে এক চোর এক চাঁদা, ফলত ওরা একা চুরি করবে, ওরা একা গুন্ডামি করবে, ওরা একা দাঙ্গা করবে, ওরা একা চাঁদা খাবে। আর এইভাবে ভারতবর্ষে আর কোনো নেতা থাকবে না, আর কোনো দল থাকবে না। এটা হচ্ছে ওদের উদ্দেশ্য, এটা হচ্ছে ওদের ইচ্ছে। কিন্তু এই ইচ্ছে ভারতবর্ষের মানুষ ওদেরকে করতে দেবে না। ফলত ওদেরকে, বিরোধী দলের সমস্ত নেতাদেরকে গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করতে হবে। সেটা উদয়ন গুহ হোক বা সেটা তুমি আমি হই, সমস্ত বিরোধী দলের নেতাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা করে তোমাদের যদি জেতার হিম্মত থাকে তাহলে যেত। আরজি কর আন্দোলন আমরা দেখতে পেলাম, এবং সেখানে দেখলাম যে আরজি কর আন্দোলনে এর আগেও শ্যামবাজারে যে তিলোত্তমার মূর্তি ছিল, সেই তিলোত্তমার মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল। কে বা কারা ভেঙেছে, কেউ এখনো পর্যন্ত সেই খোঁজ পায়নি। আবারও দেখা গেল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটা মিছিল, এবং সেই মিছিলের পরে জনতার চার্জশিট, এবং জনতার চার্জশিট পরে একদম রাত্রিবেলা দুষ্কৃতীদের হামলায় নাকি ভেঙে গেল তিলোত্তমার যে মূর্তি বসানো হয়েছিল সেই মূর্তি, এবং তার মুখকে দুমড়ে দেওয়া হলো। সেখান থেকে বারবার বিজেপি বলছে যে তৃণমূল এবং সিপিএম এই কাণ্ড করেছে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলছেন যে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এর সঙ্গে যুক্ত। কি হতে পারে এখানে? আসুন দেখো, আমরা তো, তুমি আমি অন্তত ভাবতে পারিনি যে একটা মেয়ের ধর্ষণ এবং হত্যাকে কেন্দ্র করে এই ধরনের নোংরা রাজনীতি হতে পারে। এবং কতদূর নোংরা রাজনীতি যে আরজি করে ওই যে একটা রক্তমাখা গ্লাভস, সেটা দেখা যাচ্ছে যে আরজি কর কর্তৃপক্ষ সেটা অর্ডারই করেনি। ওই যে তোমার কত পরিমাণ বীর্য, ওই যে পোস্টমর্টেমে আমাদের কোনো দায় ছিল না বা আমরা কোনো অনুমতি দিইনি, পোস্টমর্টেমটা হয়ে গেছে। এই যে ক্রমাগত তারা যেভাবে ডাক্তার হয়ে যেভাবে মিথ্যা কথা বলে গেছে, মানে এখন তো আমাদের এতটুকুও ওদেরকে বিশ্বাস করতে মন চায় না। ডাক্তার বলতেও মন চায় না, ওদের কাছে আগামী দিনে চিকিৎসা করব সেই মনটাও চায় না। আর ওদের কোনো কথা প্রায় ক্রিমিনালদের মতো, প্রায় আরএসএসের যারা প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে যারা দাঙ্গাটা বাঁধায়, ওই একটা মন্দিরের মধ্যে গরুর ঠ্যাং পাওয়া গেছে, ওই একটা মসজিদের মধ্যে শুয়োরের ঠ্যাং পাওয়া গেছে, এই যে যারা দাঙ্গাবাজ, যারা এই মিথ্যা কথাটা ছড়ায়, হ্যাঁ, এখন তাদেরকে আমাদের একটুও বিশ্বাস করতে ইচ্ছা হয় না। এখন তারা নিজেরাই ওই মূর্তিটা ভাঙলো কি না, এখন ওরা নিজেরাই এই মূর্তিটা ভেঙে, যেহেতু আর কোনো ইস্যু ওদের সামনে নেই, ওই তিলোত্তমা হতভাগ্য মেয়েটির মূর্তিটা নিজেরাই ভেঙে যদি আবার একটু রাজনীতি করা যায়, মানে ওরা এরকমও করতে পারে, এরকমও আমাদের এখন মনে সন্দেহ জাগছে, এত মিথ্যা কথা যারা বলতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিলোত্তমার মা বাবার কাঁধে দায়িত্ব দিয়ে, হ্যাঁ, নিজেরা তোমরা কিছু করতে পারছো না, নিজেরা তোমরা 560 জন চুরি করেছো, এবার অনশন প্রত্যাহার করার সময় বললে বাবা মার জন্য করছি। তার মানে এরা পারে না,
এরা পারে না এমন কোনো অপরাধ সম্ভবত নেই। আর তিলোত্তমা মূর্তিটা তাহলে কারা ভাঙলো, এটা কিন্তু সত্যি একটা প্রশ্ন। তাহলে কি ওরা নিজেরাই ভেঙে এখন দাঙ্গাবাজদের মতো ইস্যুটা করার চেষ্টা করছে, যেরকম দাঙ্গাবাজরা নিজেরাই একটা কিছু করে তারপরে বলে যে দেখো ওরা করেছে। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ধর্ষণ এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে যে রাজনীতি হলো, রাজনীতি হওয়া মানেই কিন্তু একটা মোকাবিলা, দুটো দল তারা নিজেদের মধ্যে মারপিট করবে। তাহলে তোমরা যেভাবে রাজনীতিটা করলে, তোমরা তো গোটা সমাজে একটা বিষ ছড়িয়ে দিলে, একটা ঘৃণা ছড়িয়ে দিলে। এখন সেই ঘৃণার যে বহিঃপ্রকাশ, সেটা তিলোত্তমার মৃত্যু, তিলোত্তমার মূর্তি ভাঙা, এরপরে যে আর কি হবে আমরা কেউ জানি না। তোমরা গোটা সমাজ জুড়ে একটা ঘৃণা ছড়িয়ে দিয়েছো। তোমরা ডাক্তার বনাম পেশেন্ট এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছো। কিন্তু জুনিয়র চিকিৎসকেরা বলছেন যে আমরা খুব লজ্জিত, আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা তিলোত্তমাকে যেমন বাঁচাতে পারলাম না, তেমন তিলোত্তমার মূর্তিকেও বাঁচাতে পারলাম না। খুবই কষ্টে রয়েছেন তারা। হ্যাঁ, মণিপুরের ঘটনার পরে নরেন্দ্র মোদীরও নাকি কষ্ট হয়েছিল। উনি যে 2 সেকেন্ড বক্তব্য রেখেছিলেন তাতে বলেছিলেন খুব কষ্ট হয়েছে। যখন গুজরাটের দাঙ্গা হলো নরেন্দ্র মোদীরও নাকি কষ্ট হয়েছিল, বলেছিল যে এটা খুব কষ্টকর। ফলত এই আমরা বলি কুমিরের কান্না, হ্যাঁ, ফলত এই কান্নাগুলো দেখে তো আমাদের লাভ নেই। ওরা যে পরিমাণে মিথ্যা কথা বলেছে এই গত 3 মাস ধরে, ডাক্তারের মুখে এরকম মিথ্যা কথা, হ্যাঁ, মানে ভাবা যায় না। তো ব্যাপারটা হচ্ছে যে ফলত ওরা আর কি করতে পারে এ সম্পর্কে নিশ্চিত হওয়া খুব মুশকিল। নতুন কয়েকটা আঙ্গিক আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে জনতার চার্জশিট। এই যে সিবিআই এর চার্জশিট তারা মান্য করছে না, তারা বলছেন এখন জনতা যেটা বলবে সেটাই সঠিক। তাই জন্য তারা নতুন করে জনতার চার্জশিট বার করলেন। দ্রোহের কার্নিভাল দেখেছি, এখন আবার দেখলাম দ্রোহের গ্যালারি। এরকম একাধিক নতুন নতুন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে জনতার চার্জশিট নিয়ে কথা উঠেছিল, সেই জনতার চার্জশিটে জনতার সংখ্যা খুব কম ছিল। রানী রাসমণি অ্যাভিনিউতে আমরা দেখেছি কিছু বাম সমর্থক, কিছু খুব কম সংখ্যক জনতা সেখানে উপস্থিত। কি বলবেন সেক্ষেত্রে? দেখো, জনতার মতামত তো ভোটে হয়, জনতার মতামত ভোটে হয়। এবার এই আন্দোলনটার সামনে যারা ছিল, সিপিআইএম ছিল, বিজেপি ছিল, নকশালরা ছিল, তাদের মোট ভোটের মানে সব মিলিয়ে যোগ করলে তো 7-10 হয় না। তো ফলত জনতার চার্জশিট এটা নয়। 2 নম্বর হচ্ছে তুমি বলছো সেদিন কেউ উপস্থিত ছিল না, সেটা তো বটেই। আর 3 নম্বর হচ্ছে এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে জনগণ কিন্তু যারা 14 তারিখে নেমেছিল, যে সততা নিয়ে মানুষ নেমেছিল, যে আন্তরিকতা নিয়ে নেমেছিল, এখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের যে নোংরামিটা ওরা দেখলো, মানুষ কিন্তু ক্রমেই দূরে সরে যাচ্ছে, প্রায় দূরে সরে গেছে বলা যায়। কিছু সিপিআইএমের কর্মী তারা এটা থেকে রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে তারা তাদের পরিবারেও কিন্তু আর সমর্থন পাচ্ছেন। আগে যেরকম পরিবারেও সমর্থন পাচ্ছেন, এখন কিন্তু পরিবারেও আর সমর্থন পাচ্ছে না। ওই 2-10 জন করে মিছিল করছে যাদবপুরে, 2-10 জন করে কোথাও জমায়েত হচ্ছে। ফলত এখন তাদের ওই যে বললাম তিলোত্তমার মূর্তি ভাঙার মতো ঘটনাও যে তারা করতে পারে না, এ সম্পর্কে নিশ্চিত হওয়া খুব মুশকিল। কিন্তু সিবিআইকে মান্যতা দিচ্ছেন না তারা, সিবিআইকেও মেনে নিচ্ছেন না, নিজেদের কথা বলতে চাইছে, নিজেদের চার্জশিট তৈরি করছে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে সিবিআই তো পুলিশের যে রিপোর্ট তার বাইরে যেতে পারবে না, চাইলেও পারবে না, নরেন্দ্র মোদী বললেও পারবে না। তার কারণটা হচ্ছে যে এবারে তো পুলিশ পাল্টা কেস করবে। ও সিবিআই যদি বলে যে না এটা ধর্ষণ না, এটা গণধর্ষণ, একজনের ধর্ষণ না গণধর্ষণ, তাহলে তো পুলিশ বলবে আমাকে প্রমাণ দেখাও। যদি সিবিআই বলে যে না এটা আসলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রমাণটা লোপাট হয়েছে, তাহলে তো পুলিশ বলবে যে তাহলে প্রমাণটা কোথায় লোপাট হয়েছে, আমাকে প্রমাণটা দাও। তার মানে যেখান থেকে দেখা যাচ্ছে যে সিবিআই কিন্তু যা চার্জশিট দিল তাতে যা অপপ্রচার চলছিল তার একটাও সত্যি নয়। তাহলে ফলত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের না মুখ থাকলো, না তাদের সম্মান থাকলো, এখন তারা বিপদে পড়ে গেছে, কারণ তাদের দুর্নীতিটা এবার প্রকাশ্যে চলে এসছে। এবার রাজ্য সরকার নিশ্চয়ই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, বুঝতে পেরেছো তো? এবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এবার রাজ্য সরকার তো বলবে সেটা হচ্ছে যে এই যে 560 জন এই তোমরা করেছিলে, এবার থেকে কিন্তু আমাদের পারমিশন ছাড়া আর কোনো বেসরকারি নার্সিংহোমে তোমরা যেতে পারবে না। এই আইনটা তো এবার রাজ্য সরকার খুব স্ট্রেট করবে। এতদিনেও ছিল না তা বলা যায় না, কিন্তু এবার কিন্তু আরও স্ট্রেট করবে। ফলে সিনিয়র রেসিডেন্টদের যথেষ্ট প্রবলেম, জুনিয়র ডাক্তারদের যথেষ্ট প্রবলেম, তাহলে তো বিপদে পড়ে গেল।